সময়টা 1920 সালের একদিন। জার্মানির এক ব্যস্ত মার্কেটে এক মধ্যবয়স্ক ব্যক্তি হাতে অসংখ্য টাকা নিয়ে গেলেন খাবার কেনার জন্য, কিন্তু তিনি একটি রুটি পর্যন্ত কিনতে পারেন নাই। তার আশেপাশে অসংখ্য ক্ষুধার্ত মানুষ, অনেক বেকারের ভিড়, এমনকি রাজনৈতিক অস্থিরতা বিরাজমান। ঠিক সে সময় এক মহান নেতা এসে তাদের আশা দিলেন ভবিষ্যৎ বদলে ফেলার। তারা বিশ্বাস করলো তিনি আর কেউ নন, তার নাম হিটলার, অ্যাডলফ হিটলার। আমরা অনেকে মনে করি হিটলার হয়তো শক্তি প্রদর্শন কিংবা সহিংসতার মাধ্যমে ক্ষমতা দখল করেছে, কিন্তু এটাই সত্য যে জার্মানির মানুষজন তাকে ভোটের মাধ্যমে ক্ষমতায় আনে, যার সাক্ষী ইতিহাস। আজকে আমরা সেই ইতিহাসের পাতা উল্টাবো এবং জানবো হিটলারের রাইজ কিভাবে হলো, তার দল নাজি পার্টি কিভাবে ক্ষমতায় আসলো এবং নাজি পার্টির কাজ কি কি ছিল, এবং হিটলার কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেছে কিনা। তবে তার আগে আমাদের জানতে হবে হিটলারের উত্থানের পেছনের প্রেক্ষাপট। আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিও থেকে আপনি হিটলারের উত্থান এবং নাৎসিবাদের যেই বেসিক বিষয়গুলো আছে সবগুলো জানতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ইমারাত হোসেন। চলুন শুরু করা যাক। প্রথম বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন ক্যাপিটালিস্ট দেশের মধ্যে নানা রকম দুর্দশা দেখা যায়, যা জার্মানিতেও দৃশ্যমান ছিল। তাই সেখানকার শ্রমিকরা আন্দোলন শুরু করে, কিন্তু তাদের মধ্যে কয়েকজন বিশ্বাসঘাতকতা করার ফলে শ্রমিকরা আর ক্ষমতা দখল করতে পারে না, ক্যাপিটালিস্টদের হাতেই ক্ষমতা থেকে যায়। তবে এই যে ক্যাপিটালিজম প্রথা চালু ছিল সেখানে, এই জন্য নানা রকম সমস্যা দেখা যায়, যা আমরা প্রথম ভিডিওতে ব্যাখ্যা করে আসছি ক্যাপিটালিজমের রেজাল্ট সেকশনে। সমস্যাগুলো এরকম যে বেকার সমস্যা বৃদ্ধি পায়, ব্যবসা সংকট দেখা দিতে থাকে, বিভিন্ন পণ্য অতিরিক্ত তৈরি হয় কিন্তু ক্রয় ক্ষমতা থাকে না মানুষের মধ্যে। এই ধরনের সমস্যাগুলো দৃশ্যমান হইতে থাকে। তার উপর আবার 1918 সালে যুদ্ধে হারার ফলে জার্মানরা একটা চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়, তার নাম ছিল ট্রিটি অফ ভার্সাই। এই ট্রিটি অফ ভার্সাইকে অনেক ইতিহাসবিদ মনে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হিসেবে। এটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো। তবে সেখানকার একটা পয়েন্ট যদি বলি এরকম, যে জার্মানদেরকে বাধ্য করা হয় যে সকল মিত্র শক্তি আছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। ক্ষতিপূরণের অ্যামাউন্ট ছিল $33 বিলিয়ন। একদিকে তাদের নিজেদের দেশে দুর্দশা অবস্থা, অন্যদিকে আবার $33 বিলিয়ন ক্ষতিপূরণ দেওয়া লাগতেছে। তো সব মিলে একটা খারাপ অবস্থা একে বর্তমান। তারপরে এই সময়টা কিন্তু 1920 সাল ছিল। তো তারপরের দিকে 1929 সালের দিকে দেখা দেয় গ্রেট ইকোনমিক ডিপ্রেশন, যা ছিল মরার উপর খাড়ার ঘায়ের মতো। তো এই যে একটা কন্ডিশন, এটা সেখানকার জনগণের মধ্যে একটা চরম দুর্দশা সৃষ্টি করে। এই যে সার্বিক অবস্থায় যে সকল ক্যাপিটালিস্ট দেশের কলোনি ছিল, তারা কলোনি ব্যবহার করে কিছুটা সমস্যার সমাধান করে, কিন্তু যাদের কলোনি ছিল না, বিশেষ করে জার্মানি, তারা কি করবে? তারা তো সমস্যার সমাধান করতে পারতেছে না। এই সমস্যা যেহেতু সমাধান করতে পারতেছে না, সেখানকার মানুষজন বিশেষ করে 1930-31 বা 33 সালের দিকে সেখানকার যে শ্রমিকরা আছে তারা আন্দোলনের নামে এই ক্যাপিটালিস্ট প্রথা বিলোপ করার জন্য একদিকে এই আন্দোলন চলে, এবং অন্যদিকে ক্যাপিটালিস্ট যারা ছিল তারা এই চাচ্ছিল দুইটা বিষয়। প্রথমত শ্রমিকদের এই আন্দোলন ধ্বংস হয়ে যাক, এবং দ্বিতীয়ত তাদের যে সম্পদ আছে সেই সম্পদ আরও বৃদ্ধি করতে যাচ্ছে কলোনি দখলের মাধ্যমে। আমরা দেখে আসছি কলোনির ভিডিওতে ইম্পেরিয়ালিজমের, সেখানে কিভাবে কলোনি দখল করে ব্যবসা আরও বাড়ানো যায়। তাই তারাও চাচ্ছিল কলোনি যেন তাদের হাতে আসে। অর্থাৎ একটা যদি সার্বিক বিষয় দেখি এখানে প্রেক্ষাপটের মধ্যে, একদিকে শ্রমিকরা চাচ্ছে যে ক্যাপিটালিস্ট প্রথা যেন বিলুপ হয়ে যায়, দ্বিতীয়ত অন্যদিকে ক্যাপিটালিস্টরা চাচ্ছে যে শ্রমিকদের আন্দোলন ধ্বংস হয়ে যাক এবং সাথে সাথে তাদের হাতে কিছু কলোনি আসুক। এই যে দুই পক্ষের একটা নিড, এই নিড থেকে একজন নেতার আগমনের সূচনা ঘটে, এবং সেই নেতা হলো হিটলার। আমরা পরবর্তী সেকশনে দেখব হিটলারের রাইজ কিভাবে হলো। প্রথম বিশ্বযুদ্ধে হিটলার ছিল জার্মান আর্মিতে এবং সেখানে ভালো কাজ করতেছিল, যার ফলস্বরূপ সে বিভিন্ন মেডেল পায়। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে হারার পর সে অত্যন্ত কষ্ট পায় এবং ট্রিটি অফ ভার্সাই তাকে রাগান্বিত করে তোলে। সে তার দেশের জন্য কিছু একটা করতে চাচ্ছিল, এবং এর থেকে সে একটা পার্টিতে যোগদান করে, যে পার্টির নাম ছিল জার্মান ওয়ার্কার্স পার্টি, এবং ক্রমান্বয়ে এই পার্টিতে সে প্রধান হয়ে উঠতে থাকে, এবং 1920 সালে সে এই পার্টির নাম দেয় ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি। ন্যাশনাল এবং সোশ্যালিস্ট এই দুইটাকে যদি জার্মানিতে লেখা হয় তাহলে ন্যাশনালের দুইটা অক্ষর এবং সোশ্যালিস্টের দুইটা অক্ষর মিলে তৈরি হয় নাজি, আর এই নাজি থেকেই এই পার্টির নাম করা হয় নাজি পার্টি।
অর্থাৎ নাজি পার্টি এবং হিটলার এই দুইজনের আইডিওলজি ছিল ন্যাশনাল সোশ্যালিজম। এই ন্যাশনাল সোশ্যালিজম এবং হিটলারের আইডিওলজি নিয়ে আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে কথা বলবো। এই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে এই চ্যানেলের সাথে থাকতে পারেন। তার পরবর্তীতে 1928 সালের দিকে নির্বাচন হয় এবং সেখানে খুব বেশি সফলতা সে অর্জন করতে পারে নাই, মাত্র 12টা সিট পায় যেহেতু নতুন একটা দল। পরবর্তীতে 1930 সালের নির্বাচন হয় এবং ইতিমধ্যে কিন্তু গ্রেট ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছে। তখন তার ক্রমাগত পপুলারিটি বাড়তে থাকে এবং 1930 সালের নির্বাচনে সে পায় 107টি আসন। ক্রমাগত তার পপুলারিটি বাড়তে থাকে এবং 1932 সালে হয় 2টা নির্বাচন। প্রথম নির্বাচনে সে পায় অসংখ্য আসন, মানে 230টা আসন, এবং দ্বিতীয় নির্বাচনে পায় 196টা আসন। এবং তারপরে আস্তে আস্তে তার আসন সংখ্যা বাড়তে থাকে এবং 1932 সালের 2টা নির্বাচনের প্রথমটাতে সে পায় 230টা আসন এবং পরবর্তীতে পায় 196টা আসন। তারপর আসে 1933 সালের নির্বাচন। এই নির্বাচনে সে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং এখানে পায় 288টা আসন। এরপরের যদি 2, 3, 4 এই সবগুলা পার্টির যোগ করা হয় আসন সংখ্যা, তার চেয়েতেও তার আসন সংখ্যা বেশি হয়। যদিও এই নির্বাচনে কারচুপির অভিযোগ আছে, তবুও তখন হিটলারের এই নাজি পার্টি ছিল সবচেয়ে পপুলার একটা দল। কিভাবে হিটলার এবং তার দল এইরকম পপুলারিটি অর্জন করে এবং ক্ষমতার আসনে বসে যায় তা দেখব আমরা পরবর্তী সেকশনে। হিটলারের এই নাজি পার্টি কিভাবে এত কম সময়ে এত বড় হয়ে গেল, নাজি পার্টি কিভাবে ক্ষমতায় আসলো, আবার জার্মানরা কেন ডেমোক্রেসি, ক্যাপিটালিজম এইগুলো রেখে একটা ডিক্টেটরকে তাদের ক্ষমতায় বসায় দিল, এই রিজনগুলো বা এই কারণগুলো দেখব এই সেকশনে। প্রথমত যে কমন রিজনটা ধরা হয় তা হলো প্রথম বিশ্বযুদ্ধে হার। এই প্রথম বিশ্বযুদ্ধে হারের ফলে একদিকে জার্মানদের অবস্থা ছিল করুণ, আবার অন্যদিকে তাদের উপর চাপায় দেওয়া হয় ট্রিটি অফ ভার্সাই। এই সকল রিজনের ফলে তাদের একটা নাজেহাল অবস্থা সৃষ্টি হয়। এই নাজেহাল অবস্থা থেকে হিটলার তাদেরকে বের করে নিয়ে আসার প্রতিশ্রুতি দেয় এবং এই জন্য জার্মানরা খুশি হয়ে তাকে ক্ষমতায় বসায় দেয়। এটা একটা স্ট্রং রিজন, তবে এটাই কিন্তু একমাত্র রিজন না। 2 নম্বর কারণটা হলো হিটলার ছিল বক্তৃতা দেওয়ায় ওস্তাদ এবং প্রোপাগান্ডা ছড়ানোয় পটু। এইভাবে সে জার্মানদের ব্রেইন ওয়াশ করে ফেলে। তবে এখানে একটা কথা আছে, তখনকার সময়ে যে জার্মানরা ছিল তারা ছিল অত্যন্ত শিক্ষিত জাতি। এই যে শিক্ষিত মানুষরা আছে তারা কিভাবে হিটলারের প্রতি আনুগত্য স্বীকার করে নিল। তখনকার সময়ে যে সুশীলরা ছিল, সমাজের যে ইন্টেলেকচুয়াল পার্সনরা ছিল, তারা হিটলারকে সমর্থন করতে থাকে, হিটলারের এই ন্যাশনাল সোশ্যালিজমকে সাপোর্ট করতে থাকে। তো এই সাপোর্টের ফলে তখনকার জনগণ ভাবতে থাকে যেহেতু আমাদের সমাজের সুশীলরা, ইন্টেলেকচুয়ালরা হিটলারকে সাপোর্ট করতেছে, তো আমাদেরও উচিত সাপোর্ট করা। এইভাবে তারা হিটলারকে সাপোর্ট করতে থাকে। কিন্তু এখানে আসে অন্য একটা কোয়েশ্চেন, তা হলো সুশীল সমাজ যে আছে তারা কেন হিটলারকে সাপোর্ট করতে থাকে? এটার উত্তর হলো তখনকার সময়ের কথা আমাদের চিন্তা করতে হবে। বর্তমানে যদি আমরা চিন্তা করি যে ডেমোক্রেসি বা গণতন্ত্র কিন্তু অধিকাংশ দেশের মধ্যেই চলমান একটা প্রক্রিয়া এবং এটা একটা স্টেবল সিস্টেম, কিন্তু যদি তখনকার কথা বিবেচনা করি আমরা, তখন কিন্তু গণতন্ত্র এরকম স্টেবল ছিল না। তখন গণতন্ত্রের ইতিহাস খুব বেশি ভালো ছিল না। তখন গণতন্ত্র থেকে যে আমরা একটা ভালো সিস্টেম পেতে পারি এরকম কোনো কিছুই ছিল না। একদিকে গণতন্ত্র তারা সিলেক্ট করতে পারতেছে না, দ্বিতীয়ত ক্যাপিটালিজমের যে রেজাল্ট তারা অলরেডি 1929 সালে দেখে আসছে, যে গ্রেট ডিপ্রেশন। এছাড়াও ক্যাপিটালিজমের যে করুণ অবস্থা সৃষ্টি হয় তা আমরা প্রথম ভিডিওতেও দেখে আসছি। এই রিজনগুলোও যে সকল সুশীলরা ছিল সমাজে তাদেরকে ভাবতে বাধ্য করে যে আমরা কি ক্যাপিটালিজমের দিকে যাব না, আমরা কি গণতন্ত্রের দিকে যাব না, তাহলে আর কোন দিকে যাইতে পারি? আমরা একজন স্ট্রং লিডারের আন্ডারে যাইতে পারি যেখানে ক্ষমতা থাকবে সেন্ট্রালাইজড। তো এই স্ট্রং লিডারটা কে হইতে পারে? ওই বাই দ্য টাইম একদিকে হিটলার ইমপ্রুভ করতে থাকে তার পপুলারিটি এবং অন্যদিকে সমাজের যে সুশীলরা আছে তারা ভাবতে থাকে আমাদের একজন নেতা দরকার। এই দুইটা কোয়েশ্চেনের একটাই আনসার হয় এবং তা হলো হিটলার। তো এইভাবে হিটলারের প্রয়োজনীয়তা বাড়তে থাকে। এই যে 3টা পয়েন্ট আমরা দেখলাম, প্রথমত ভার্সাই চুক্তি থেকে বের হওয়া, দ্বিতীয়ত পটু ছিল হিটলার এবং তৃতীয়ত সুশীল সমাজরাও হিটলারকে সাপোর্ট করতেছিল। এই 3টা রিজন থেকে কিন্তু একটা সমস্যার সমাধান হয়, সেটা হলো জার্মানরা ভাবতেছিল যে তারা দুর্দশা থেকে বের হয়ে যাবে হিটলারের মাধ্যমে। এটা কিন্তু আমরা প্রেক্ষাপট সেকশনে দেখে আসছিলাম যে 2টা রিজন। একদিকে ছিল শ্রমিকদের আন্দোলন, তারা করতেছিল যে ক্যাপিটালিস্ট প্রথা যেন বিলুপ হয়ে যায়। এই আন্দোলনের কিন্তু একটা রেজাল্ট আমরা মাত্র পেলাম এই 3টা পয়েন্টের মাধ্যমে। কিন্তু আরও একটা পয়েন্ট ছিল আমাদের প্রেক্ষাপট সেকশনে, তা ছিল ক্যাপিটালিস্টদের শ্রমিকদের থেকে রক্ষা করা এবং কলোনি আদায় করা। এখন চতুর্থ পয়েন্টে আমরা দেখব যে কিভাবে ক্যাপিটালিস্টদেরকে রক্ষা করলো হিটলার।
চতুর্থ পয়েন্ট, হিটলারের দলে ক্যাপিটালিস্টরা যোগদান করতে থাকে, কারণ তখন তো এত বড় পার্টি আর ছিল না, হিটলার জনপ্রিয় দল হইতে থাকে। এই যে জনপ্রিয় হইতে থাকে, তো তারা দেখলো যে তাদেরকে রক্ষা করার জন্য হিটলারই আছে, তো তারা হিটলারকে অর্থ সহায়তা প্রদান করতে থাকে যেন হিটলার এই শ্রমিকদের থেকে তাদেরকে রক্ষা করে, প্রথম কথা। তো হিটলার এইভাবে আস্তে আস্তে রাইজ করতে থাকে। এবং দ্বিতীয়ত, হিটলার নিজে দেখলো যে ক্যাপিটালিস্টদের সাথে যদি আমি শুধু থাকি তাহলে তো আমার দল বড় হবে না, কারণ ক্যাপিটালিস্টের সংখ্যা তো সমাজে এত বেশি নাই, সমাজে কম সংখ্যক মানুষ এত বড় বড় ক্যাপিটালিস্ট ছিল, তাই আমার উচিত হবে সমাজের সকল জনগণকে আমার দলের মধ্যে নিয়ে আসা। তো এটা কিভাবে করা যায়? চালাক হিটলার একটা বুদ্ধি বের করলো, যা তার যে দল, এই দলের প্রোগ্রামে সে আস্তে আস্তে এমন কিছু বিষয় ইনক্লুড করলো যেন সব মানুষ তার দলে আসতে থাকে। বিষয়গুলো এরকম ছিল যে কৃষকদেরকে আকৃষ্ট করার জন্য সে বলতে লাগলো কৃষকদের ফসলের একটা ন্যায্য মূল্য দিতে হবে, সে তার দলে প্রোগ্রামে অ্যাড করলো। কৃষকরা ইমপ্রেস হয়ে গেল যে তার দলে আসতে থাকলো। দ্বিতীয়ত, শ্রমিকদেরকে ইমপ্রেস করার জন্য ক্যাপিটালিস্টদের পচানো শুরু করলো যে ক্যাপিটালিস্ট প্রথা থাকা যাবে না, এগুলো বলতে থাকলো। তো শ্রমিকরাও ইমপ্রেস হয়ে গেল। তার পরবর্তীতে যে ছোট ছোট ব্যবসায়ীরা ছিল, ছোট ছোট ব্যবসায়ীদেরকে আনার জন্য সে বলল যে বড় ব্যবসায়ীদের ক্ষমতা হ্রাস করতে হবে। এইভাবে সে ছোট ব্যবসায়ীদেরকেও হাত করে ফেললো। এখন আছে বাকি সাধারণ জনগণ। সাধারণ জনগণকে অ্যাড করার জন্য সে ওই যে ট্রিটি অফ ভার্সাই ছিল, মনে আছে? ট্রিটি অফ ভার্সাই কিন্তু জনগণদের একটা দুর্দশার কারণ ছিল। সে কি করলো? এই ট্রিটি অফ ভার্সাইয়ের বিরুদ্ধে কথা বলা শুরু করলো। তো সাধারণ জনগণও ইমপ্রেস হওয়া শুরু করলো, আস্তে আস্তে তার দলে আসতে থাকে। আবার সাধারণ জনগণ তখনকার সময় যে রিচ ইহুদিরা ছিল, সেই ইহুদিদেরকে পছন্দ করতো না খুব বেশি। তো হিটলার বলল যে আমাদের এই দুর্দশার জন্য ইহুদিরা দায়ী, ভার্সাই চুক্তি দায়ী, তারপর কমিউনিস্ট আছে তারা দায়ী। তো এইভাবে সাধারণ জনগণকে আকৃষ্ট করে তার দলের মধ্যে আনতে লাগলো। এইভাবে হিটলার তার ক্রমাগত দলের যেই একটা প্রভাব বা দলের যে পপুলারিটি আছে সেটা বাড়াইতে শুরু করে। এবং একটা সময় সে 1933 সালে 288টা সিট পায়। এই 88টা সিটের মাধ্যমে সে দখল করে ক্ষমতা। ইতালিতে যেই কারণে ফ্যাসিজমের উদ্ভব হয়, ঠিক একই কারণে জার্মানিতে নাৎসিজমের উদ্ভব হয়। তবে ইতালির ফ্যাসিজম থেকে নাৎসিজমের প্রভাব এটা আরও বেশি উগ্র ছিল। আমরা প্রেক্ষাপট সেকশনে কয়েকটা বিষয় দেখে আসছিলাম, মনে আছে? সেখানে ক্যাপিটালিস্টদের নিড ছিল দুইটা, প্রথমত শ্রমিক আন্দোলন ধ্বংস করা, দ্বিতীয়ত কলোনি আদায় করা। এই দুইটা রিজনেই ছিল দুই দেশে, জার্মানিতেও সেম, ইতালিতেও সেম। এখন হিটলারের এই নাজি পার্টি ক্ষমতায় বসে ক্যাপিটালিস্টদের এই নিড পূরণ করবে। প্রথমত শ্রমিক আন্দোলন ধ্বংস। প্রথম এটা কিভাবে করে? যেই শ্রমিকরা আন্দোলন করতেছিল তাদেরকে ধরে ধরে কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে আটকে রাখতো নাৎসিবাদীরা, এবং কিছু কিছু শ্রমিককে মেরেও ফেলা হতো। এবং শুধু শ্রমিকরা না, যেই মানুষরা নাৎসিবাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে কিংবা প্রতিবাদ করা শুরু করে তাদেরকেই নাৎসিবাদীরা দমন করত, পীড়ন করত, অনেক সময় মেরেও ফেলতো। এইভাবে তারা প্রথমত একভাবে শ্রমিকদের আন্দোলন ধ্বংস করে, দ্বিতীয়ত যারা নাৎসিবাদের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে দমন করে, এবং তৃতীয়ত যে ইহুদিরা ছিল তাদেরকেও দমন করা শুরু করে, তাদেরকে মারা পর্যন্ত শুরু করে। এবং যেই ইহুদিরা কোনো রকম বেঁচে পালাইতে পারতো তারাই শুধুমাত্র বাঁচত, আর যারা পালাইতে পারতো না তারা তো মারাই পড়তো। এইভাবে একটা কঠোর পরিস্থিতির মাধ্যমে সেই শ্রমিক আন্দোলন বা যে কোনো সাধারণ মানুষের আন্দোলন দমন করতে সক্ষম হয়। প্রথম কারণ, সে সফল। দ্বিতীয় যে সেকশনটা ছিল কলোনি আদায় করা, এটাই কিন্তু মেইন সেকশন ছিল, না হলে কিন্তু দুর্দশা ক্রমাগত বাড়তে থাকবে আর আন্দোলন দমন করা সম্ভব হবে না। তো কলোনি আদায় করতে গেলে কি লাগবে? কলোনি লাগবে। কলোনি করার মতো একটা উপযুক্ত দেশ লাগবে। পৃথিবীতে কি দেশের সংখ্যা অসীম? অসীম না, পৃথিবীতে দেশের সংখ্যা সসীম। এবং এই যে সকল দেশের মধ্যে কলোনি করা সম্ভব ছিল তাদেরকে অলরেডি ব্রিটেন, ফ্রান্স এরা দখল করে রাখছিল। তো একটা জিনিস মনে করি আমরা, এটা একটা কলোনি, একে অলরেডি একজন দখল করে রাখছে, ব্রিটেন, ফ্রান্স। এটা হলো জার্মানি। এখন এটা যদি দখল করতে তারা যায় তাহলে ব্রিটেন, ফ্রান্সের সাথে অবশ্যই যুদ্ধ করতে হবে এবং যুদ্ধ করে কলোনি আদায় করতে হবে। তো এই যুদ্ধ যে বিষয় আছে, এই যুদ্ধটার মহিমা তারা সাধারণ মানুষের মধ্যে ছড়া দেওয়া শুরু করে। তো যুদ্ধের যে একটা খারাপ অবস্থা, খারাপ রূপ অলরেডি মানুষজন দেখে আসছে, তারপরেও নাৎসিবাদীরা সাধারণ মানুষের মধ্যে একটা এমন কথা বলা শুরু করে যে যুদ্ধই আসলে আমাদের করতে হবে, যুদ্ধ হলো একটা মহান জিনিস।
কিভাবে বলতে তারা এটা? তারা বলে যে জার্মানরা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। জার্মানদের অধিকার আছে যে বাকি যে সকল দেশ আছে তাদের উপর কর্তৃত্ব বজায় রাখা। এখন কর্তৃত্ব বজায় রাখতে গেলে তাদের সাথে যুদ্ধ করে ওই দেশ দখল করতে হবে, তাদেরকে কলোনি বানাইতে হবে। এইভাবে তারা সাধারণ মানুষের মধ্যে যুদ্ধের জন্য একটা পজিটিভ রূপ দেখা দেওয়া শুরু করে, যেভাবে মানুষকে ফুসলায় তুলে এবং তার বাহিনী বড় করতে শুরু করে। এই সেম উপায়ে আমাদের যে জাপান আছে সেখানেও ফ্যাসিজম চালু ছিল। তারাও মানুষের মধ্যে একটা ন্যাশনালিজম তৈরি করতে থাকে এবং যুদ্ধ করে মানুষের থেকে কলোনি আদায় করে নেওয়ার জন্য মানুষের ব্রেইনে এই বিষয়গুলো ঢুকাইতে থাকে। তো একদিকে এখানে ইতালি আছে, ইতালির বিষয়টা আগে দেখে আসছি, বর্তমানে দেখলাম জার্মানি এবং জাপান। তো এরা একটা দল গঠন করে ফেলে একসাথে, যে তারা একজন আরেকজনকে সাহায্য করবে কলোনি দখলের জন্য। কলোনি দখলের জন্য যে তারা একটা সংঘ তৈরি করলো, এই সংঘর ফলে আমাদের সৃষ্টি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা প্রেক্ষাপট। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট, এইটাই মূলত কলোনি দখল করা। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিছনে আরো একটা রিজন আছে যেটা আমরা অলরেডি বলে আসছি, সেটা হলো ট্রিটি অফ ভার্সাই। এই ট্রিটি অফ ভার্সাই নিয়ে আমাদের পরবর্তী ভিডিওটা আসবে, তার লিঙ্ক আশেপাশে কোথাও থাকবে, সেই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল।